প্রশ্ন 4, পৃষ্ঠা 229। প্রশ্ন 4, নীতিবিজ্ঞান ও সমাজবিজ্ঞানের পার্থক্য কী তা উল্লেখ করো। উত্তর: নীতিবিজ্ঞান ও সমাজবিজ্ঞানের পার্থক্য। নীতিবিদ্যা এবং সমাজবিদ্যার মধ্যে যে এক প্রকার ঘনিষ্ঠ সম্পর্ক আছে তা অস্বীকার করা যায় না। তা সত্ত্বেও বলা যায় যে এই দুই প্রকার বিজ্ঞানের মধ্যে পার্থক্যও আছে। এদের পার্থক্যগুলি নিম্নোক্তভাবে উল্লেখ করা যায়। 1. বিজ্ঞানের প্রকারে পার্থক্য। নীতিবিদ্যা সমাজবিদ্যা উভয়ই বিজ্ঞান হিসেবে গণ্য হলেও এদের মধ্যে বিজ্ঞানের প্রকারগত পার্থক্য দেখা যায়। কারণ নীতিবিজ্ঞানকে যেখানে একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান রূপে গণ্য করা হয়, সেখানে সমাজবিজ্ঞানকে একটি বস্তুনিষ্ঠ বিজ্ঞান রূপে গণ্য করা হয়। কারণ বস্তুনিষ্ঠ বিজ্ঞানের কাজ হলো বস্তু বা ঘটনার যথাযথ বর্ণনা করা, তাদের কোনো মূল্যায়ন করা নয়। বস্তুনিষ্ঠ বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞান সমাজের উৎপত্তিস্বরূপ, সমাজের বিকাশের ধারা, সামাজিক গোষ্ঠী, সংঘ প্রতিষ্ঠান প্রভৃতির বর্ণনা বা ব্যাখ্যা করে। কিন্তু আদর্শনিষ্ঠ বিজ্ঞান হিসেবে নীতিবিজ্ঞান সামাজিক ব্যক্তির বিভিন্ন প্রকার আচার আচরণের আদর্শগত মূল্যায়ন করে এবং সেগুলিকে ভালো মন্দ, ন্যায় অন্যায়, উচিত অনুচিতের মাপকাঠিতে বিচার করে। 2. আচরণের প্রকারে পার্থক্য। নীতিবিজ্ঞান এবং সমাজবিজ্ঞান উভয়ই সামাজিক মানুষের আচরণ নিয়ে আলোচনা করলেও আচরণের প্রকারে বা প্রকৃতিতে উভয়ের মধ্যে পার্থক্য দেখা যায়। কারণ নীতিবিজ্ঞান সামাজিক মানুষের ব্যক্তিগত আচার আচরণ নিয়ে আলোচনা করে এবং সেগুলিকে ন্যায় অন্যায়, ভালো মন্দ প্রভৃতি নৈতিকতার মাপকাঠিতে বিচার করে। কিন্তু সমাজবিজ্ঞান গোষ্ঠী বা সমাজের সামগ্রিক আচার আচরণ প্রভৃতি নিয়ে আলোচনা করে এবং সেগুলিকে যথাযথভাবে ব্যাখ্যা করে ও তাদের ভবিষ্যৎ দিক নির্দেশ করে। সুতরাং দেখা যায় যে আচরণের প্রকৃতি বা প্রকারে উভয়ের মধ্যে পার্থক্য আছে। 3. জ্ঞানের প্রকৃতিতে পার্থক্য। নীতিবিজ্ঞান এবং সমাজবিজ্ঞান উভয়েরই কাজ হলো সমাজ ও সমাজস্থ মানুষ সম্পর্কে জ্ঞান লাভ করা। কিন্তু তা সত্ত্বেও বলা যায় যে জ্ঞানের প্রকৃতিতে উভয়ের মধ্যে পার্থক্য দেখা যায়। কারণ সমাজবিজ্ঞান যে ধরনের জ্ঞান লাভ করে তা শুধু তত্ত্বমূলক বা তথ্যমূলক, কিন্তু নীতিবিজ্ঞান যে ধরনের জ্ঞানের কথা বলে তা একদিকে তত্ত্বমূলক রূপে গণ্য এবং অপরদিকে সেগুলির ব্যবহারিক প্রয়োগের কথাও বলে। অর্থাৎ নীতিবিজ্ঞান একদিকে যেরকম তত্ত্বগত, অপরদিকে তেমনই ব্যবহারিক রূপেও গণ্য। সুতরাং দেখা যায় যে জ্ঞানের প্রকৃতিতেও উভয়ের মধ্যে পার্থক্য আছে। 4. দৃষ্টিভঙ্গির প্রকৃতিতে পার্থক্য। নীতিবিজ্ঞান এবং সমাজবিজ্ঞানের মধ্যে দৃষ্টিভঙ্গিতে পার্থক্য দেখা যায়। কারণ নীতিবিজ্ঞানের দৃষ্টিভঙ্গি হলো উদ্দেশ্যমূলক, কিন্তু সমাজবিজ্ঞানের দৃষ্টিভঙ্গি হলো তথ্যমূলক। সত্য, শিব ও সুন্দর এই তিনটি চরম ও পরম আদর্শকে সামনে রেখে নীতিবিজ্ঞান সামাজিক মানুষের আচরণের মূল্যায়ন করে এবং মানুষ যাতে এই আদর্শের দ্বারা অনুপ্রাণিত ও পরিচালিত হয় তার চেষ্টা করে। কিন্তু সমাজবিজ্ঞান শুধুমাত্র আদিকাল থেকে আরম্ভ করে বর্তমানকাল পর্যন্ত সমাজ সম্পর্কিত বিভিন্ন তথ্য হাজির করার চেষ্টা করে এবং সেগুলিকে ব্যাখ্যা করে। 5. পরিবর্তনের রীতিতে পার্থক্য। সবশেষে উল্লেখ করা যায় যে পরিবর্তনের রীতিতেও নীতিগত ও সমাজবিজ্ঞানের মধ্যে পার্থক্য দেখা যায়। কারণ সমাজবিজ্ঞানের ঘটনাগুলি যে সমস্ত সামাজিক ঘটনার বর্ণনা দেয় সেগুলি প্রায়ই পরিবর্তিত হয়ে অন্য কোনো ঘটনায় রূপান্তরিত হয়। কিন্তু নীতিবিজ্ঞান যে সমস্ত নিয়ম বা আদর্শের কথা বলে সেগুলি কিন্তু পরিবর্তনশীল নয়। কারণ ভালো সবসময় ভালোই থাকে আর মন্দ সবসময় মন্দই থাকে। আবার সত্য, শিব ও সুন্দর রূপ,
সুন্দর রূপ আদর্শগুলি সবসময়ই আমাদের কাছে নমনীয় ও উজ্জ্বলভাবে বর্তমান। প্রশ্ন 5, উদ্দেশ্য কাকে বলে? এর বিভিন্ন অর্থগুলি কী? উত্তর, উদ্দেশ্য বলতে আমরা সাধারণত সেই মানসিক অবস্থাকেই বুঝে থাকি যা আমাদেরকে কোনো কর্মে প্রবৃত্ত করে। উদ্দেশ্যর বিবিধ অর্থ। উদ্দেশ্য শব্দটিকে অবশ্য বিভিন্ন নীতিবিজ্ঞানী বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। এরই পরিপ্রেক্ষিতে উদ্দেশ্যের 4টি অর্থ আমাদের কাছে উঠে এসেছে। উদ্দেশ্যর প্রথম অর্থ। হিউম, মিল এবং বেথম প্রমুখ চিন্তাবিদগণ মনে করেন যে উদ্দেশ্যের অর্থ হল আমাদের বিভিন্ন প্রকার সুখ দুঃখের অনুভূতি। আমরা সাধারণত দুঃখকে পরিহাস করে সুখ লাভ করতে চাই। এই সুখ লাভের আকুলতাই আমাদেরকে কর্মে প্রবৃত্ত করে। সুতরাং বলা যায় যে এদের মতে উদ্দেশ্য শব্দটি মূলত সুখানুভূতিকেই বোঝায়। উদ্দেশ্য দ্বিতীয় অর্থ। অধ্যাপক গ্রিন টি গ্রিন মনে করেন যে উদ্দেশ্যর অর্থ হলো কোনো নির্দিষ্ট লক্ষ্যবস্তু সম্পর্কে একটি সচেতন ধারণা। এরূপ লক্ষ্যবস্তুকে লাভ করার জন্যই মানুষ কর্মে প্রবৃত্ত হয়। মার্টিনিউ তার টাইপস অফ এথিক্যাল থিওরি নামক গ্রন্থে আমাদের উদ্দেশ্যগত ক্রিয়ার একটা বিরাট তালিকা দিয়েছেন। সেই ক্ষেত্রে তিনি উদ্দেশ্য বলতে কোথাও একটি মানসিক অবস্থাকে অথবা কোথাও কোনো ফল লাভের জন্য ক্রিয়ামনস্কতাকেই উল্লেখ করেছেন। উদ্দেশ্য তৃতীয় অর্থ। অধ্যাপক ডিউই এবং মুরহেড উভয়ই উদ্দেশ্য পদটিকে যে অর্থে গ্রহণ করেছেন তা হল বিভিন্ন রকম কামনার মধ্যে যেটিকে তৃপ্তি সাধনার জন্য নির্বাচন করা হয় সেটিকেই বলা হয় উদ্দেশ্য। একাধিক কামনা যখন একসঙ্গে উপস্থিত হয় তখন দেখা যায় কামনার দ্বন্দ্ব কনফ্লিক্ট অফ ডিজায়ার্স কামনার মধ্যে যখন দ্বন্দ্ব দেখা যায় তখন মন অন্য সবগুলিকে বর্জন করে একটিকে গ্রহণ করে নির্বাচন করে, তাকেই বলা হয় উদ্দেশ্য। পৃষ্ঠা 230। উদ্দেশ্য চতুর অর্থ। উদ্দেশ্য পদটিকে একটি অত্যন্ত জটিল অর্থে উল্লেখ করেছেন অধ্যাপক হেনরি স্টিফেন। তার মতে 1. কোনো কিছুর অভাববোধ, অথবা 2. নির্দিষ্ট কোনো কাম্যবস্তু, অথবা 3. অভাববোধ ও কাম্যবস্তুর মিলিত সামগ্রিক মানসিক অবস্থাকেই বলা হয় উদ্দেশ্য। কারণ অভাববোধ থেকেই আগে কাম্যবস্তুর ধারণা, এবং এই কাম্যবস্তুকে লাভ করতে পারলেই অভাববোধ দূরীভূত হবে। সুতরাং বলা যায় যে উদ্দেশ্য হলো একটি জটিল মানসিক ধারণা। প্রশ্ন 6, অভিপ্রায় বিভিন্ন রূপগুলি কি তা উল্লেখ করো। উত্তর, অভিপ্রায় বিভিন্ন রূপ। অধ্যাপক ম্যাকেনজি তার আ ম্যানুয়াল অফ এথিক্স নামক গ্রন্থে অভিপ্রায় বিভিন্ন রূপের উল্লেখ করেছেন। এই সমস্ত রূপ বা আকারগুলিকে সংক্ষেপে উল্লেখ করা হলো। 1. তাৎক্ষণিক ও সুদূরপ্রসারী রূপে অভিপ্রায়। ম্যাকেনজি অভিপ্রায়কে তাৎক্ষণিক ইমিডিয়েট এবং সুদূরপ্রসারী রিমোট রূপে উল্লেখ করেছেন।
ধরা যাক একজন দুষ্কৃতী নদীতে ঝাঁপ দিল। তখন কোনো সাধারণ ব্যক্তি বা পুলিশের অভিপ্রায় হলো নদীতে ঝাঁপ দিয়ে ওই ডুবন্ত ব্যক্তিকে উদ্ধার করা। অর্থাৎ তাৎক্ষণিকভাবে যে বিষয়টি করা উচিত বলে মনে করা হয় তাই হলো তাৎক্ষণিক অভিপ্রায়। কিন্তু এই তাৎক্ষণিক অভিপ্রায় ছাড়াও এই পুলিশ কর্মীর একটি দূরবর্তী অভিপ্রায়ও থেকে যায়। এই দূরবর্তী অভিপ্রায়ের মাধ্যমে পুলিশ কর্মীটি চায় বিচারের মাধ্যমে দুষ্কৃতীটির শাস্তি হোক, অর্থাৎ যে বিষয়টি ভবিষ্যতের বিষয়ে বলে গণ্য তাকেই বলা হয় দূরবর্তী অভিপ্রায় বা সুদূর প্রসারী অভিপ্রায়। 2. স্বাস্থ্য ও আন্তররূপে অভিপ্রায়। অভিপ্রায় বাহ্যরূপেও গণ্য হতে পারে, আবার তা আন্তররূপেও হতে পারে। যে অভিপ্রায়কে বাহ্য দৃষ্টিতে বিচার করা হয় তাকেই বলা হয় বাহ্য অভিপ্রায় ব্র্যাকেটে আউটার ইন্টেনশন। অপরদিকে যে অভিপ্রায়কে অন্তর্দৃষ্টিতে বিচার করা যায় তাকেই বলা হয় আন্তর অভিপ্রায় ব্র্যাকেটে ইনার ইন্টেনশন। এরূপ অভিপ্রায় দুটিকে বোঝানোর জন্য ম্যাকেনজি আব্রাহাম লিঙ্কনের একটি শূকর ছানাকে গর্ত থেকে উদ্ধারের ঘটনাটিকে উল্লেখ করেছেন। আব্রাহাম লিঙ্কন একদিন একটি শূকর ছানাকে গর্তে পড়ে ছটফট করতে দেখে তাকে উদ্ধার করেন, কারণ তিনি শূকর ছানার যন্ত্রণা দেখে নিজেই যন্ত্রণাক্লিষ্ট হয়ে পড়েন। এক্ষেত্রে বলা যায় যে শূকর ছানাকে তার যন্ত্রণাক্লিষ্ট অবস্থা থেকে মুক্ত করার জন্যেই তিনি তাকে উদ্ধার করেন এবং এটাই হলো তার বাহ্য অভিপ্রায়। কিন্তু যখন তিনি স্বীকার করেন যে শূকর ছানার ক্লিষ্টতার জন্য তাকে উদ্ধার করা হয়নি, নিজের অস্বস্তিকর যন্ত্রণাক্লিষ্টতা থেকে উদ্ধার পাওয়ার জন্য তাকে উদ্ধার করেছেন, তখন তা হলো আন্তর অভিপ্রায়। 3. প্রত্যক্ষ ও পরোক্ষ রূপে অভিপ্রায়। অভিপ্রায়কে প্রত্যক্ষ এবং পরোক্ষ এই দুই ভাগে ভাগ করা যায়। ধরা যাক কোনো গুরুত্বপূর্ণ রাষ্ট্রপ্রধানকে হত্যা করার পরিকল্পনা রয়েছে কোনো উগ্রপন্থী দল। তার জন্য রাষ্ট্রপ্রধানের ভ্রমণরত আকাশযানটিকে তারা ধ্বংস করতে চায়। সেই ক্ষেত্রে ওই রাষ্ট্রপ্রধানকে হত্যা করাই হলো তাদের প্রত্যক্ষ অভিপ্রায় ব্র্যাকেটে ডাইরেক্ট ইন্টেনশন। কিন্তু রাষ্ট্রপ্রধানের সঙ্গে আর যে সমস্ত নিরপরাধ ব্যক্তি আকাশযানে রয়েছেন তারাও তার সঙ্গে মারা যেতে পারে। তাদের হত্যা করার অভিপ্রায় উগ্রপন্থীদের নেই, অথচ রাষ্ট্রপ্রধানের সঙ্গে তাদেরও হত্যা করতে হবে। এরূপ অভিপ্রায়টিকেই বলা হয় পরোক্ষ অভিপ্রায় বা ইনডাইরেক্ট ইন্টেনশন। 4. চেতনা সম্পন্ন ও অচেতনা সম্পন্ন রূপে অভিপ্রায়। অভিপ্রায়কে আবার চেতনা সম্পন্ন ও অচেতনা সম্পন্ন রূপে উল্লেখ করা যায়।
অবশ্য স্বীকার করা যায় যে অভিপ্রায়ে এরূপ বিভাজনটি যত না নীতিসম্পন্ন তার চেয়ে অনেক বেশি মনোবিজ্ঞানসম্মত। অচেতনা সম্পন্ন অভিপ্রায় হলো তাই যাকে কর্মকর্তা বাহ্যিকভাবে প্রকাশ করে না, সেটি তাই মনের মধ্যেই সুপ্ত থাকে। উদাহরণস্বরূপ উল্লেখ করা যায় যে জনগণের হিতার্থে অর্থদানের অর্থ হল জনগণের মঙ্গলের জন্য অর্থ ব্যয় করা। এখানে জনগণের মঙ্গল করা হলো কর্মকর্তার চেতনাসম্পন্ন অভিপ্রায়, কিন্তু এর পশ্চাতে যদি তার ধর্মপ্রচারের অভিপ্রায় থাকে তাহলে তাকে বলা হয় অচেতনা সম্পন্ন অভিপ্রায়। নীতিবিজ্ঞানী লিলি অবশ্য এরূপ অচেতনা সম্পন্ন অভিপ্রায়কে নীতিবিদ্যার আলোচ্য বিষয়ে অন্তর্ভুক্ত করেননি। 5. আকারগত এবং বস্তুগত অভিপ্রায়। অভিপ্রায়কে আবার আকারগত ফর্ম্যাল এবং বস্তুগত মেটেরিয়াল রূপেও শ্রেণীবিন্যাস করা যায়। আকারগত অভিপ্রায় হলো সেই অভিপ্রায় যেখানে একটি নির্দিষ্ট নীতিকে অনুসরণ করে ক্রিয়াটিকে সম্পন্ন করা হয়। অপরদিকে বস্তুগত অভিপ্রায় হলো তাই যা একটি নির্দিষ্ট ফল বা পরিণামকেই সূচিত করে। ধরা যাক, দুজন নাগরিক কোনো সরকারের পতন চায়। একজন পতন চায় অতিরিক্ত প্রগতিশীল বলে, আবার অপরজন পতন চায় অতিরিক্ত মৌলবাদী বলে। এক্ষেত্রে এই দুজন নাগরিকের আকারগত অভিপ্রায় ভিন্ন ভিন্ন হলেও তাদের বস্তুগত অভিপ্রায় কিন্তু একই। সুতরাং দেখা যায় যে অভিপ্রায় শব্দটিকে নীতিবিজ্ঞানে অত্যন্ত ব্যাপক অর্থে গ্রহণ করা হয়েছে এবং তার রকম ফেরের বিষয়টিকে স্বীকারও করা হয়েছে। অধ্যাপক ম্যাকেনজি তাই বলেন, অভিপ্রায় শব্দটি কোনো ঐচ্ছিক ক্রিয়ার সেই নির্দিষ্ট লক্ষ্যকে বোঝায় যাকে অনিবার্যভাবে গ্রহণ করা হয়েছে এবং তা অবশ্যই বিভিন্ন প্রকারের হতে পারে। ব্র্যাকেটে an intention in the broadest sense of the term means any aim that is definitely adopted as an object of will, and that some intentions may be of various distinct kinds. I.S. Mackenzie, A Manual of Ethics, page 50. প্রশ্ন 7. নৈতিক বিচারের প্রকৃত বিষয় কি তা আলোচনা করো। উত্তর: নৈতিক বিচারের প্রকৃত বিষয়। নৈতিক বিচারের ক্ষেত্রে যে প্রশ্নটি সঙ্গতভাবেই উঠে আসে সেটি হলো, নৈতিক বিচারের প্রকৃত বিষয় কোনটি? অর্থাৎ উদ্দেশ্য কি নৈতিক বিচারের বিষয় হতে পারে? নৈতিক বিচারের বিষয় হতে পারে, অথবা অভিপ্রায় কি নৈতিক বিচারের বিষয়রূপে গণ্য? আমরা এগুলির সঙ্গে ফলাফল কি নৈতিক বিচারের বিষয়রূপে গ্রাহ্য হতে পারে? এই তিনটি সম্ভাব্য বিষয়কে সামনে রেখেই আমাদের স্থির করা উচিত যে নৈতিক বিচারের প্রকৃত বিষয় কোনটি। নৈতিক বিচারের বিষয়বস্তুতে উদ্দেশ্য। বুদ্ধিবাদী ও সংজ্ঞাবাদী দার্শনিকগণ কিন্তু ফলাফলের উপর গুরুত্ব না দিয়ে উদ্দেশ্যকেই নৈতিক বিচারের বিষয়বস্তুরূপে উল্লেখ করেছেন। বাটলার এবং মার্টিনিউ প্রমুখ দার্শনিকগণ নৈতিক বিচারের ক্ষেত্রে ফলাফলের পরিবর্তে উদ্দেশ্য বা মোটিভকেই নৈতিক বিচারের বিষয়বস্তু বলেছেন। অর্থাৎ তারা যা বলতে চান তা হলো কোনো ধর্মের উদ্দেশ্য
যদি ভালো বা কল্যাণকর হয় তবে সেই কর্মটি নৈতিক রূপে গণ্য হবে। অপরদিকে উদ্দেশ্য যদি মন্দ, তা অশ্রুলালঙ্কের হার অর্থাৎ তারা যা বলতে চান তা হলো কোনো কর্মের উদ্দেশ্য যদি ভালো বা কল্যাণকর হয় তবে সেই কর্মটি নৈতিক রূপে গণ্য হয়। অপরদিকে উদ্দেশ্য যদি মন্দ বা অকল্যাণকর হয় তবে তা মন্দ তথা অনৈতিক রূপে গ্রাহ্য হয়। সুতরাং বলা যায় যে একমাত্র উদ্দেশ্যই হলো আমাদের সমস্ত প্রকার নৈতিক কর্মের নিয়ামক। পৃষ্ঠা 231। নৈতিক বিচারের বিষয়বস্তুতে উদ্দেশ্যের স্বীকৃতিতে অসুবিধা। নৈতিক বিচারের ক্ষেত্রে উদ্দেশ্য স্বীকৃতির কিছু অসুবিধা দেখা যায়। সেই কারণে অনেক নীতিতাত্ত্বিকই উদ্দেশ্যকে নৈতিক বিচারের বিষয়বস্তুরূপে স্বীকার করেন না। তারা বলেন কোনো ব্যক্তির পক্ষে তার পরিবারকে প্রতিপালন করা অবশ্যই এক নৈতিক কর্তব্য। এরূপ কর্তব্যের ক্ষেত্রে উদ্দেশ্যটি অবশ্যই সৎরূপে গণ্য, কিন্তু সেই উদ্দেশ্যকে পূর্ণতা দেওয়ার জন্য যদি ব্যক্তিটি কোনো অসৎ উপায়ে অর্থ উপার্জন করে পরিবার প্রতিপালিত করে তবে তাকে কখনোই উচিত বা নৈতিক কর্ম বলা যায় না, কারণ এক্ষেত্রে সৎ উদ্দেশ্য অসৎ উপায়কে পরিশুদ্ধ করে। ব্র্যাকেটে দ্য এন্ড জাস্টিফাইজ দ্য মিনস, ব্র্যাকেট ক্লোজ। এরূপ বিষয়টি কিন্তু কখনোই নৈতিকভাবে সমর্থনযোগ্য নয়। নৈতিক বিচারের বিষয়বস্তুতে অভিপ্রায়। দেখা যায় যে কেবলমাত্র উদ্দেশ্যকেই নৈতিক বিচারের বিষয়বস্তুরূপে গণ্য করা ঠিক নয়। আবার শুধুমাত্র ফলাফলকেও নৈতিক বিচারের বিষয়বস্তু মর্যাদা দেওয়া যায় না। উদ্দেশ্যর সঙ্গে তাই উপায়, মিনসকেও অন্তর্ভুক্ত করা দরকার। আর উদ্দেশ্যের ফলে যখন উপায় যুক্ত হয় তখন তা পরিণতি হয় অভিপ্রায়, ইন্টেনশন রূপে। কারণ অভিপ্রায়ের মধ্যে থাকে কাম্য বা লক্ষ্যবস্তুর ধারণা, যাকে বলা হয় উদ্দেশ্য, মোটিভ, আর থাকে লক্ষ্য লাভের উপায়, মিনস, এবং তার ফলাফল, এন্ড। সিদ্ধান্ত। সুতরাং বলা যায় যে শুধুমাত্র উদ্দেশ্য নয় অথবা শুধুমাত্র ফলাফল নয়, নৈতিক বিচারে প্রকৃত বিষয় হলো অভিপ্রায়, ইন্টেনশন। এরই পরিপ্রেক্ষিতে তাই বলা যায় যে কোনো কর্মের উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্য সাধনের উপায় ও তার ফলাফল যদি সৎরূপে গণ্য হয় তবে কর্মটি নৈতিক রূপে গণ্য হয়। বিপরীতভাবে বলা যায় যে উদ্দেশ্য, উপায় এবং ফলাফল সবই যদি অসৎ বা মন্দ হয় তবে কর্মটি অনৈতিক রূপে স্বীকৃত হয়। আর এগুলি সমস্ত কিছুই অভিপ্রায়ের অন্তর্ভুক্ত বলে একমাত্র অভিপ্রায়কেই নৈতিক বিচারের প্রকৃত বিষয়রূপে গণ্য করা উচিত। 8. প্রশ্ন: নৈতিক বিচারের বিষয়বস্তু সম্পর্কে ম্যাকেনজির অভিমত ব্যক্ত করো।
উত্তর। নৈতিক বিচারের বিষয়বস্তু সম্পর্কে ম্যাকেনজির অভিমত। অধ্যাপক ম্যাকেনজি তার আ ম্যানুয়াল অফ এথিক্স নামক গ্রন্থে উল্লেখ করেছেন যে নৈতিক বিচারের ক্ষেত্রে অভিপ্রায়ের যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তা অস্বীকার করা যায় না। তা সত্ত্বেও তিনি মনে করেন যে নৈতিক বিচারের প্রকৃত বিষয় হল ব্যক্তির চরিত্র ব্র্যাকেটে ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার। কারণ বলা যায় যে অভিপ্রায়ের মধ্যে দিয়েই প্রকাশিত হয় ব্যক্তির চরিত্র। এ সম্পর্কে তার যুক্তি এই যে আমরা যখন কোনো ব্যক্তির কর্মের নৈতিক চরিত্র বিচার করি তখন সেই কর্মটি ব্যক্তির চরিত্রের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। কোনো কর্মকে তাই ব্যক্তির চরিত্রের সঙ্গে সম্পর্কহীন রূপে গণ্য করা যায় না। অধ্যাপক ম্যাকেনজি তাই অত্যন্ত জোরের সঙ্গে দাবি করেন যে নৈতিক বিচারের গতি প্রকৃতি লক্ষ্য করেই বলা যায় যে নৈতিক বিচারের প্রকৃত বিদ্যা হল ব্যক্তির অখণ্ড চরিত্র। কারণ কোনো ব্যক্তি যখন কোনো কাজ সম্পাদন করে তখন সেই ব্যক্তি মানুষ হিসেবে ঠিক কেমন এরূপ বিষয়টিকে নির্ণয় করাই হলো নৈতিক বিচারের আদর্শ। তিনি তাই তার আ ম্যানুয়াল অফ এথিক্স এতে বলেছেন, যা করা হয় তার ওপর আমরা নৈতিক বিচার করি না, কিন্তু যে ব্যক্তি করে তার ওপরই আমরা নৈতিক বিচার করি। It is never simply on a thing done, but always on a person doing that we pass moral judgment. Bracket close. ম্যাকেনজিকে অনুসরণ করে তাই বলা যায় যে নৈতিক বিচারের প্রকৃত বিষয় হলো ব্যক্তির চরিত্র। সিদ্ধান্ত। ম্যাকেনজি অভিমতকে স্বীকার করে নিলে এটা স্বীকার করে নিতে হয় যে ব্যক্তির চরিত্র অনুযায়ী তার অভিপ্রায় প্রতিফলিত হয়। অর্থাৎ সৎ চরিত্রের ব্যক্তির অভিপ্রায় সবসময় সৎ রূপে এবং অসৎ চরিত্রের ব্যক্তির অভিপ্রায় সবসময় অসৎ রূপে গণ্য করা উচিত। কিন্তু বাস্তবে এরূপ বিষয়টি পরিদৃশ্য নাও হতে পারে, কারণ আমাদের দৈনন্দিন বাস্তব জীবনের কঠোর পরিস্থিতিতে দেখা যায় যে সব চরিত্রের ব্যক্তির অভিপ্রায় কখনো কখনো মন্দ হতে পারে। আবার ঠিক বিপরীতভাবেও বলা যায় যে অসৎ চরিত্রের ব্যক্তির অভিপ্রায় কখনো কখনো সৎ হতে পারে। অর্থাৎ কখনো কখনো সৎ চরিত্রের ব্যক্তি মন্দ অভিপ্রায় দ্বারা এবং অসৎ চরিত্রের ব্যক্তি ভালো অভিপ্রায় দ্বারাও পরিচালিত হয়ে থাকেন। এটাই যদি বাস্তবসম্মতভাবে সত্য হয় তাহলে সিদ্ধান্তগতভাবে এরূপ বিষয়টিকে স্বীকার করে নেওয়া উচিত যে নৈতিক বিচারে বিষয়বস্তুরূপে ব্যক্তির চরিত্রকে স্বীকার না করে তার অভিপ্রায়কে স্বীকার করা সঙ্গত। সুতরাং সামগ্রিক আলোচনার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত করা যায় যে আমাদের
কর্মের ফলাফল নয়, কৃতকর্মের উদ্দেশ্য নয়, ব্যক্তির চরিত্র নয়, কেবল একমাত্র অভিপ্রায় হল নৈতিক বিচারের প্রকৃত বিষয়। প্রশ্ন 9, নৈতিক বিচারের প্রকৃত কর্তা কে তা আলোচনা করো। উত্তর, নৈতিক বিচারের প্রকৃত কর্তা। নীতিবিজ্ঞানীরা মনে করেন যে নৈতিক বিচারের ক্ষেত্রে শুধুমাত্র তার বিষয়বস্তুকে নির্দেশ করেই যথেষ্ট নয়, নৈতিক বিচারের প্রকৃত কর্তা সাবজেক্ট কে তাও নির্ণয় করা উচিত। স্বাভাবিকভাবেই যে প্রশ্নগুলি এক্ষেত্রে উঠে আসে তা হল নৈতিক বিচারের প্রকৃত কর্তা কে, অর্থাৎ বলা যায় যে নৈতিক কর্মের বিচারের অধিকারী কে। নৈতিক বিচারের বিষয়বস্তু নির্ণয়ের ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম অভিনয়ের সম্মুখীন যেমন হই, তেমনি আবার নৈতিক বিচারে কর্তা কে এরূপ বিষয়টির ক্ষেত্রেও আমরা বিভিন্ন রকম অভিমত পরিচয় পেয়ে থাকি। এই সমস্ত অভিমতগুলি সংক্ষিপ্ত আলোচনা করা হলো। এক, নৈতিক বিচারের কর্তার আসনে বিবেক। অনেক নীতিবিজ্ঞানী নৈতিক বিচারের কর্তার আসনে বিবেককে অধিষ্ঠিত করেছেন। এই ধরনের নীতিবিজ্ঞানীদের অন্যতম হলেন প্রখ্যাত সংজ্ঞাবাদী দার্শনিক কিশপ বাটলার এবং বিচারবাদী দার্শনিক ইম্যানুয়েল কান্ট। এরা মূলত বিবেক, কনসায়েন্সকেই নৈতিক বিচারের কর্তারূপে উল্লেখ করেছেন। বিবেককেই এরা উচ্চতম মানসিক বৃত্তি রূপে স্বীকার করে নিয়েছেন। বিবেককেই এর নৈতিকতার উদ্ভব বলে গণ্য করেন এবং সেই কারণেই একমাত্র বিবেককেই সর্বোচ্চ বৃত্তি বা অনৈতিকতা অসাধারণ রূপে গণ্য। বিবেকই মানুষের কৃতকার্যের ভালো মন্দ, ন্যায় অন্যায় প্রভৃতি স্থির করে এবং কোনটা মানুষের করা উচিত সে সম্পর্কে নির্দেশ বিবেককেই এরা উচ্চতম মানসিক বৃত্তিরূপে স্বীকার করে নিয়েছেন। বিবেককেও এরা নৈতিকতার উৎস বলে গণ্য করেন এবং সেই কারণেই একমাত্র বিবেককেই নৈতিক বিচারের কর্তার আসনে অধিষ্ঠিত করেছেন। বিবেকই হল মানুষের সর্বোচ্চ বুদ্ধি, এখানটা আবার পড়ছি। বিবেকই হল মানুষের সর্বোচ্চ বৃত্তি এবং তার নৈতিকতার আধার রূপে গণ্য। বিবেকই মানুষের কৃতকর্মের ভালো মন্দ, ন্যায় অন্যায় প্রভৃতি স্থির করে এবং কোনটা মানুষের দুটি দিক থেকে দেখা যায়। একটা হলো 1 জ্ঞানাত্মক দিক এবং 2 নির্দেশাত্মক দিক। জ্ঞানাত্মক দিকের সাহায্যে নিজের স্থির করে যে কোনো অর্থে এবং কোনটি অযথার্থ, অর্থাৎ সিনেমা সম্পর্কে আমাদের এক প্রকার সঠিক জ্ঞান হলো মনে করে
অপরদিকে নির্দেশাত্মক দিকের সাহায্যে বিবেক আমাদেরকে এক প্রকার নির্দেশ দেয় যে আমাদের কোনটা করণীয় বা করা উচিত। এরূপে নির্দেশ অনুযায়ী আমরা আমাদের নৈতিক কর্মগুলিকে সম্পাদন করার জন্য এটি প্রধান প্রখ্যাত নারী বিজ্ঞানী কান্ট তাই নৈতিকতাকেই বিবেকের নির্দেশরূপে উল্লেখ করেছেন।